আজকের ক্লাসটি থাকছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস এই চ্যাপ্টারের ওপর। এটি ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার এবং খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের যে টপিকগুলি আজকের ক্লাসে কমপ্লিট করব তোমরা একটু দেখে নাও। প্রথমেই থাকছে গ্যাসের চাপ, তারপরে বয়েলের সূত্র, তারপরে চার্লসের সূত্র, তারপর থাকছে পরম শূন্য উষ্ণতা, তারপর থাকছে চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপ। এই টোটাল যে 5টা টপিক তোমরা দেখলে এই কটা আমি এই ক্লাসে মানে পার্ট 1 আজকের ক্লাসটা তো কমপ্লিট করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই এই যে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ, তাই তো? তো এই গ্যাসের আচরণ এই বিষয়টা জানতে গেলে প্রথম যে প্রশ্ন আসে গ্যাস কি, তাই তো? এবার এই গ্যাস কি জানতে হলে অবশ্যই আমাদের একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে পদার্থের অবস্থা বা পদার্থ কটা অবস্থায় থাকতে পারে, তাই তো? তো আমি এখানে এই যে ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি পদার্থের 3টি অবস্থা। কি কি? একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। এই 3টে অবস্থায় থাকতে পারে পদার্থ। তো এবার এই যে কঠিন, তরল ও গ্যাসীয় এদের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা কি যদি বলে, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় জানো? কঠিন পদার্থের ক্ষেত্রে এদের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। কঠিন পদার্থ যেটা এর ক্ষেত্রে এদের আকার ও আয়তন দুটোই থাকছে কঠিনের ক্ষেত্রে, ঠিক আছে? তরলের ক্ষেত্রে কি হয়? তরলের ক্ষেত্রে এদের শুধুমাত্র আয়তন থাকে, আয়তনটা থাকছে কিন্তু আকার থাকে না, আর গ্যাসের ক্ষেত্রে আয়তন বা আকার কোনোটাই থাকে না, ঠিক আছে? তাহলে বেসিক যদি পার্থক্য বলতে দেয় যে কঠিন, তরল, গ্যাসীয় ক্ষেত্রে, তাহলে কি হবে? কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার ও আয়তন আছে, তরলের আয়তন থাকে কিন্তু কোনো আকার থাকে না, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকারই কিন্তু ধারণ করবে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এদের আকার বা আয়তন কোনোটাই থাকে না, ঠিক আছে? এবার এটা হয় কেন সেটাই আমরা দেখব। তো এর জন্য আমি একটা স্লাইড অ্যাড করে নিচ্ছি। দেখো, মনে করি এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয় পাত্র। এবার দেখে নাও, এখানে কঠিনের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কঠিন, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কঠিন, এবং কঠিনের ক্ষেত্রে যে অণুগুলো থাকছে সেগুলো খুব ক্লোজ থাকছে। নেক্সট দেখে নেব যে তরলের ক্ষেত্রে, আর সর্বশেষ হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? দেখো, এই যে এটা এটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থগুলোর ক্ষেত্রে কি হয় না, এই যে অণুগুলো দেখতে পাচ্ছ, এই অণুগুলো
কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে, ঠিক আছে, খুব কাছাকাছি থাকছে। এর ফলে এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তরাণবিক যে বলটা থাকছে সেটা কিন্তু তীব্র হয়, যার ফলে এরা মানে খুব কাছাকাছি থাকছে কঠিনের অণুগুলো, ঠিক আছে। এবং এদের মধ্যে যে দেখো ইন্টারমলিকুলার স্পেস বা আন্তরাণবিক যে ব্যবধানটা রয়েছে দুটো অণুর মধ্যে ব্যবধান, সেটা কিন্তু খুবই কম। এর জন্য কঠিনের ক্ষেত্রে কি হয়, অণুগুলোর মধ্যে তীব্র আকর্ষণ বল দিয়ে তারা পরস্পরকে ধরে রাখছে। এই জন্য কঠিনের ক্ষেত্রে এর নির্দিষ্ট আকার এবং আয়তন কিন্তু থাকছে। তরলের ক্ষেত্রে কি হচ্ছে, তরলের ক্ষেত্রে দেখো এই যে অণুগুলো, এই অণুগুলো কিন্তু কঠিনের তুলনায় একটু কম, পরস্পর কম আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকছে, এবং এদের মধ্যে এই যে স্পেস দেখা যাচ্ছে, আন্তরাণবিক স্পেস, এটা কিন্তু কঠিনের থেকে একটু বেড়ে যাচ্ছে। এই জন্য তরলের ক্ষেত্রে কি হয়, তরলের ক্ষেত্রে এদের নির্দিষ্ট আকার আয়তন থাকে কিন্তু আকার থাকে না। আর সর্বশেষ হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয় অণুগুলির মধ্যে কি হয় না, একটা অণু আরেকটা অণুর থেকে দেখো অনেক দূরে সরে যাচ্ছে, তাই তো, একটা অণু আরেকটা অণু থেকে অনেক দূরে দূরে থাকে, এবং এদের মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সেটা খুব কম, এবং এই যে আন্তরাণবিক যে ব্যবধান সেটাও দেখো অনেকটা বেশি হয়ে যায়, গ্যাসের কোনো আকার বা আয়তন কিছুই থাকছে না। বোঝা গেল? বেশ, এরপরে দেখি কি রয়েছে। এরপর রয়েছে গ্যাসের চাপ, ঠিক আছে, গ্যাসের চাপ বা প্রেশার অফ গ্যাস। এটা বুঝতে গেলে তোমরা আগে ছবিটা দেখবে। ছবিটা প্রত্যেকে দেখবে, একটা গ্লাস জার রয়েছে এবং তার মধ্যে রয়েছে গ্যাস মলিকিউল, ঠিক আছে। এই যে এইগুলো রয়েছে, এই যে এগুলো রয়েছে গ্যাস মলিকিউলের ভিতরে। দেখো এই গ্যাস মলিকিউলগুলো যেমন নিজেদের মধ্যে কলিশন করছে, ঠিক আছে, গ্যাস মলিকিউলগুলো তো নিজেদের মধ্যে কলিশন করছে, এই যে এখানটায়, এই যে এখানটায় নিজেদের মধ্যে যেমন কলিশন করছে, ঠিক তেমনই দেখো এই পরস্পর দুটো যে অণুগুলো থাকছে তারা নিজেদের মধ্যে কিন্তু কলিশন বা ধাক্কাধাক্কি করছে, ঠিক তেমনই আর একটা জিনিসও কিন্তু তারা করছে। সেটা কি দেখো, এই অণুগুলো এই পাত্রের দেয়ালেও কিন্তু ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, পাত্রের দেয়ালে ধাক্কা দিচ্ছে। এই যে ফোর্স অন ওয়াল, মানে পাত্রের দেয়ালের ওপর একটা বল প্রয়োগ করছে। তার মানে আমরা গ্যাসের চাপ বলতে আমরা বলতে পারি যে গ্যাসের চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি যে বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে তার গ্যাসের চাপ, তাই তো। কি লেখা আছে দেখো এখানে, কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলা হচ্ছে গ্যাসের চাপ। বেশ, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, প্রেশারকে পি দিয়ে লিখতে পারি, প্রেশার সমান ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, এটা আমরা লিখতেই পারি, যে এটা দেখে নেবে, ঠিক আছে। বেশ, এরপরে নেক্সট কি রয়েছে দেখি। নেক্সট বলছে যে চাপের একক ও মাত্রা। চাপ তো আমরা জানলাম, এবং চাপ সমান আমরা জানলাম যে বল বাই একক ক্ষেত্রফল। তাহলে চাপের মাত্রা এবং একক কি হবে এটা একটু দেখে নিই। দেখো চাপ মানে বা প্রেশার মানে আমরা দেখলাম এফ মানে হচ্ছে ফোর্স আর এ মানে হচ্ছে এরিয়া। এইবার দেখবো যে প্রথমে এসআইতে দেখি, এসআইতে এদের একক কি হচ্ছে। তাহলে এসআইতে একক হয়ে যাচ্ছে, এসআইতে এদের একক হচ্ছে কি, দেখো ফোর্সের বা বলের যে এসআই একক কি নিউটন, আর এরিয়ার ক্ষেত্রে মিটার স্কয়ার বাই মিটার স্কয়ার। এটার একটা নাম আছে, কি নাম জানো, এটাকে বলা হয় পাস্কেল। একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা
এটাকে বলা হয় পাস্কেল। ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় পাস্কেল। এরপরে দেখে নেব সিজিএসএ। সিজিএসএ কি? সিজিএসএ বলের একক কি? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল? তাহলে হচ্ছে এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কেল বা নিউটন পার মিটার স্কয়ার, আর সিজিএসএ হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর এই সম্পর্কটা একটু দেখে নেবে যে 1 পাস্কেল equals to 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা দেখে নেবে তোমরা ভালো করে। এছাড়াও চাপের আরও কয়েকটি একক রয়েছে, যেমন রয়েছে আমাদের বার, টর। এগুলো একটু জেনে রাখবে, এক্সামে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে চাপের আরও যে ব্যবহারিক এককগুলো রয়েছে কি কি। পাস্কেল তো রয়েছে, সাথে বার আছে, টর রয়েছে। আর একটা সম্পর্ক দেখে নেবে যে 1 বার equals to 10 to the power 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আবার 1 বার সমান 10 to the power 5 পাস্কেল। 10 to the power 5 পাস্কেল পিএ। ঠিক আছে, এখানে যে এককগুলো করালাম এবং যে সম্পর্কগুলো লিখে দিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখবে। এবার আরেকটা স্লাইড আমি অ্যাড করে নিই। এখানে আমি চাপের যে মাত্রাটা কিভাবে লিখবো সেটা একটু বলে দেব। দেখো, প্রেসার সমান আমরা দেখেছি ফোর্স বাই এরিয়া। তো বলের মাত্রা কি? বল হচ্ছে F ইকুয়ালস টু ma, তাই তো? তাহলে এখানে m বা ভরের জন্য m পাচ্ছি, ত্বরণের জন্য কি পাই? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার বাই সময়, L, এই যে m। আর এই ত্বরণের জন্য আমরা পাই কি? L T⁻², এটা পাই ত্বরণের জন্য। এটার আমি দেখালাম না আলাদা করে। তো L T⁻², বলের একক। ঠিক আছে, ml T⁻²। এবার দেখো, এটা লিখে দিলাম ml T⁻²। দেখো ml T⁻², আর এরিয়ার জন্য কি পাচ্ছি? L স্কয়ার, তাই তো? L স্কয়ার, L কেটে গেল, একটা L থাকলো, তাহলে হয়ে গেল m L ইনভার্স T⁻²। ক্লিয়ার? বেশ। এরপরে নেক্সট রয়েছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি। দেখিনি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায়। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হলো সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। ঠিক আছে, এখানে দেখো দুটো যন্ত্রের ছবি দেওয়া রয়েছে। দেখো, একটা এইটা আর একটা এইটা। তাহলে কি এই দুটো? প্রথমটা মানে এটা হচ্ছে ম্যানোমিটার, যার সাহায্যে কি করা হয় জানো? যার সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। দেখে নাও যে এটা এখানে কি করা হচ্ছে?
গ্যাসের চাপ পরিমাপ করা হয়, তাই তো? আর এটার সাহায্যে কি পরিমাপ করা হয়? পাশের যেটা, এটা ব্যারোমিটার, এর সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে গ্যাসের চাপ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? ম্যানোমিটারের সাহায্যে। এটার নাম হচ্ছে ম্যানোমিটার। আর এটা হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে, তাহলে ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় আর ম্যানোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় গ্যাসের চাপ। বেশ, এরপর নেক্সট পয়েন্টে যাব। বলছে যে এরপর চলে এসেছে যে বয়েলের সূত্র বা বয়েলস ল, সেটা কি দেখে নেব। তো গ্যাসের বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? তো এই গ্যাসের ফ্যাক্টরগুলি কি কি? গ্যাসের ফ্যাক্টরগুলি যেমন গ্যাসের আয়তন থাকে, ভর থাকে, নির্দিষ্ট চাপ থাকে, উষ্ণতা থাকে, এগুলো ওপর ডিপেন্ডেন্ট গ্যাস। ঠিক আছে, তো দেখো এটা পড়ার আগে আমি একটু বুঝিয়ে দিই কি হয় বয়েলের সূত্রে। এই ধরো একটা দুটো মানে কাচের পাত্র রয়েছে যার ভিতর গ্যাস রয়েছে, এবং দেখো কি ঘটছে। এই প্রথম গ্যাসটার ক্ষেত্রে এখানে নির্দিষ্ট ভর, মনে করি এম ভরের, ঠিক আছে, এম ভরের, দুটোতেই এম নির্দিষ্ট ভরের গ্যাস মলিকিউলস রয়েছে বা গ্যাস রয়েছে। এবার এই প্রথমের ক্ষেত্রে এর প্রেশার হচ্ছে পি এবং ভলিউম বা আয়তন হচ্ছে ভি। ঠিক আছে, এবার গ্যাস মলিকিউলগুলো ধরো এরকম ছিল, গ্যাসের অণুগুলো এতটা পর্যন্ত ছিল, এখানে প্রেশার এরকম পি ছিল এবং ভলিউম ভি ছিল, এবং এর ওপর একটা পিস্টন রয়েছে। পিস্টন মানে যেটা দিয়ে প্রেশার দেয়া হয়, এটা একটা পিস্টন ধরে নাও। ঠিক আছে, এবার এই যে পিস্টনটা রয়েছে, এটা কি করছে? প্রেশার দিচ্ছে। প্রেশার দেওয়ার ফলে দেখো কি হয়ে যাচ্ছে, এর ভলিউমটা কিছুটা কমে যাচ্ছে। ভলিউম কিছুটা কমে যাচ্ছে, তাহলে এর প্রেশার বৃদ্ধি পাচ্ছে আর ভলিউম কিছুটা কমে যাচ্ছে, তাই তো? প্রেশার দেওয়া হয়েছে, এখানে চলে এসছে। তাহলে দেখো বলা যেতে পারে যে প্রেশার বাড়লে কিন্তু ভলিউম কমছে। তো আগে ভলিউম এতটা ছিল, এখন এইটুকু ভলিউম হয়ে গেছে, তার মানে প্রেশার বেড়েছে। তাহলে প্রেশার বাড়লে ভলিউম কমছে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। তাহলে কি আছে বয়েলের সূত্রে একটু দেখে নিই। দেখো এখানটায় নোটিস করো, বলছে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তার মানে এটা হয়ে যাচ্ছে তার ভলিউম প্রপোর্শনাল টু 1/p হয়ে যাচ্ছে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট বা স্থির থাকছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে এই তো আমি এখান থেকে পেয়ে গেলাম এটাই। দেখো এই যে এই দুটো খুব ভালোভাবে দেখবে। ভি প্রপোর্শনাল টু 1/p, আর এখানে রয়েছে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখে নাও। এবার ভি সমান কে ইন্টু 1/p, কারণ আমরা জানি প্রপোর্শনাল সাইন উঠে গেলে একটা ধ্রুবক ধরা হয়, তো কেটা হচ্ছে এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই পিভি সমান কে।
এটাই দেখিয়েছে এখানে, বুঝা গেল? তাহলে পিভি সমান কে বা কনস্ট্যান্ট। তাহলে এটা হলো বয়েলের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবার দেখো, এই যে এখানে আমি ছবিটার মাধ্যমে বোঝালাম, এখানে কি হয়েছিল, প্রথমে যে ঘটনাটা ঘটছিল যে প্রেশার কম ছিল তখন ভলিউম বেশি ছিল, মানে এখানে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ছিল P1, এটা V1 ছিল, আর এখানে প্রেশার হয়ে যাচ্ছে P2, V2। ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি, দেখো তো, এটার ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি কি, P1 V1 সমান K। ঠিক আছে? আবার এইটার ক্ষেত্রে আমি লিখতে পারি P2 V2 সমান K, লিখতে পারি। তাহলে এই দুটোকে আমি সমান করে দিয়ে আমি এখানে এরকম বলতে পারি যে দাঁড়াও একটু, এটা আমি বলতে পারি, দেখো তো, P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে এই যে এই দুটো সমান হয়ে যাবে, এই দুটো মানেই ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ভালো করে দেখবে, এবং এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস প্রবলেম করতে হবে, এবং এই ফর্মুলাটা দিয়ে তোমাদের নিউমেরিক্যালস প্রবলেম সলভ করতে হবে, বয়েলের সূত্রের যে অঙ্কগুলো থাকবে সেখান থেকে। নেক্সট চলে আসি, নেক্সট রয়েছে যে বয়েলের সূত্রের গ্রাফ। ঠিক আছে? এখানে দুটো পাওয়া যায়, একটা হচ্ছে পিভি গ্রাফ আর একটা পিভি ভার্সেস পি গ্রাফ। ঠিক আছে? তো দেখো প্রথম গ্রাফটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে এখানে রয়েছে চাপ, এটা রয়েছে আয়তন। তাহলে দেখো এই যে গ্রাফটা পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে পি ভার্সেস ভি গ্রাফ থেকে, সেটা হয়ে যাচ্ছে কিন্তু সমপরাবৃত্ত। ঠিক আছে? সমপরাবৃত্ত, এই যে এইটা, এই যে এইটা সমপরাবৃত্ত, তাই তো? তো কি করে সেটা আমি পাচ্ছি এটা একটু দেখে নেব, একটা স্লাইড অ্যাড করে নিই। দেখো এবার এখানে পি থাকছে, এখানে থাকছে ভি, তাই তো? একটা নির্দিষ্ট টেম্পারেচার, ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, যেটাকে আমি T1 ধরছি, T1 ধরে নিচ্ছি। এখানে কি হচ্ছে, T1 এর ক্ষেত্রে 10 ডিগ্রি টেম্পারেচারে, এটা আমি ধরেছি। এবার দেখো 10 ডিগ্রি টেম্পারেচারের ক্ষেত্রে কি করা হয় না, যখন প্রেশার, আচ্ছা প্রেশার ভলিউম আর কনস্ট্যান্ট যেটা মানে পিভি, এটা আমি লিখলাম। তাহলে যখন প্রেশার মনে করছি 1 ATM, তখন তার ভলিউম 10 লিটার। ঠিক আছে? তাহলে পিভি এই দুটোর গুণফল কি হচ্ছে, 10। আচ্ছা যখন প্রেশার দ্বিগুণ করা হচ্ছে মানে 2 হয়ে যাচ্ছে, 2 ATM, তখন ভলিউম কিন্তু এর হাফ হয়ে যাচ্ছে মানে 5। তাহলে পিভি হয়ে যাচ্ছে কত, 10। মানে পিভি কিন্তু সেমই থাকছে, পিভি এর কোনো পরিবর্তন হচ্ছে না। আবার যখন এর দ্বিগুণ করে দিচ্ছি মানে 2 এর দ্বিগুণ 4 ATM, তখন এই 5 এর অর্ধেক হয়ে যাবে, কি হয়ে যাবে 2.5। কিন্তু 2.5 ইন্টু 4 করলে আবার 10ই পাচ্ছি।
এরকম করতে করতে চলতে থাকবে। তো এর মানগুলো যদি এখানে বসানো যায় তাহলে কিন্তু আমরা এরকম একটা সমপরাবৃত্তাকার গ্রাফ পাবো। পি এর ভ্যালুগুলো তুমি যদি বসাতে থাকো এবং এদিকে ভি এর ভ্যালুগুলো বসাতে থাকো তাহলে এরকম একটা গ্রাফ তুমি পাবে। এবং এটা আমি 10 ডিগ্রি টেম্পারেচারে ধরেছি বা T1-এ ধরেছি। যখন টেম্পারেচার বাড়ানো হলো বা T2 বাড়ানো হলো, ধরি 20 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? সেক্ষেত্রে তার ভলিউম বেড়ে যাবে। গ্যাসের টেম্পারেচার বাড়ালে কি হয়ে যাচ্ছে? তার ভলিউম কিন্তু বেড়ে যাচ্ছে। এবার আমি ভলিউমটাকে একই রেখে যদি রাখতে চাই তাহলে আমার কি করতে হবে? প্রেশারটা বাড়িয়ে দিতে হবে। তো প্রেশার বাড়ালে আর একটা আমি এখানে কার্ভ পেয়ে যাচ্ছি এরকম সমপরাবৃত্তাকার। এখানে এটা T2 এর জন্য, এটা T1 এর জন্য। এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে T2 কিন্তু সর্বদা T1 এর থেকে বড় হবে। বোঝা গেল? T2 সর্বদা T1 এর থেকে কিন্তু বড় হবে। বেশ, তাহলে এই গ্রাফটা আশা করি সকলেই বুঝেছো। এরপরে যে রয়েছে সেকেন্ড পিভি ভার্সেস পি গ্রাফটা, এটা দেখো একদম সমান্তরাল হচ্ছে। এবং সমান্তরাল কেন হচ্ছে আমি এখানেই বলেছি যে দেখো এই যে পিভি, এই যে পিভি এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, মানে 10 10 10, মানে এটার কোনো চেঞ্জ হচ্ছে না। তাই কি হচ্ছে এখানে এটা কিন্তু সমান্তরাল হয়ে যাচ্ছে। পিভি ভার্সেস পি এটা সমান্তরাল হয়ে যাচ্ছে। আবার যখন পিভি ভার্সেস ভি করব, ধরো এখানে একটা স্লাইড আমি নিই। যখন পিভি ভার্সেস ভি করব সেটাও কিন্তু এরকম সমান্তরাল হয়ে যাবে, কারণ পিভির কোনো চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল? বেশ, পরে নেক্সট কি আছে দেখে নিই। নেক্সট বলছে চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র আগে কি বলছে দেখে নিই। বলছে চাপ স্থির আচ্ছা, এর আগের যে বয়েলের সূত্র ছিল, বয়েলের সূত্রে দুটো জিনিস বলে দিই। বয়েলের সূত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে, বয়েলের সূত্রে তাহলে ধ্রুবক রাশি দুটি কোনটি? কনস্ট্যান্ট যেগুলো থাকছে, কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি, টেম্পারেচার আর গ্যাসের ভর। আর পরিবর্তনশীল রাশি কোন দুটি? সেটা হচ্ছে এ দুটো কিন্তু পরিবর্তনশীল, তাই তো? বেশ, দেখো চার্লসের সূত্রে কি বলেছে। বলছে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বোঝা গেল? এবার দেখো এই 1/273 এটাকে কি বলে? এই যে 1/273 এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক। বোঝা গেল? তো এবার দেখো এর গাণিতিক রূপটা কেমন হয় সেটাই প্রথমে একটু দেখব। এটা আমি অলরেডি করে রেখেছি এখানে। দেখো বলছে, মনে করি এখানটা টাইপিং মিস্টেক রয়েছে, এটা কেটে দেবে। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হবে? V0। 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V0। চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে
তার আয়তন বৃদ্ধি কত বলেছে, যে 0 ডিগ্রি উষ্ণতায় যা আয়তন হবে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন কত ছিল, V0, তার মানে V0 1/273 এটা হচ্ছে, তাই তো। তো এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। এরপরে বলছে সুতরাং 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে, এটা V1 দেওয়া আছে। তো V1 সমান হয়ে যাচ্ছে V0 ব্র্যাকেটে 1 + 1/273 হয়ে যাচ্ছে। এরপরে বলছে চাপ স্থির রেখে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, V2 কি হয়ে যাবে, সবই সেম থাকবে, শুধু এখানটাই হয়ে যাবে 2/273। বোঝা গেল। তার মানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয়ে যাচ্ছে, যেটা VT = V0 1 + এখানে T/273 হয়ে যাবে। T এটা একটু কারেকশন করে নেবে তোমরা, এটা হয়ে যাবে VT সমান V0 1 + T/273। বুঝে গেল। এবার দেখো আমি একটা স্লাইড অ্যাড করি। খেয়াল করো আমরা কি পেলাম, VT সমান V0 1 + T/273, তাই তো। তো এটা কিরম ভাবে লিখতে পারি দেখো তো, V0 273 + T। তাহলে এইটা কি দেখো তো, এই যে এইটুকু পেলাম, এটা হচ্ছে কেলভিনে টেম্পারেচার, মানে টি তো নর্মাল সেলসিয়াসে, যদি সেলসিয়াস থেকে T ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যদি কেলভিনে কনভার্ট করতে হয় তখন আমরা লিখব T + 273, তাহলে কিন্তু সেটা কেলভিনে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল। এরপরে দেখো এই ওপরের যে পোর্শন, আমি আর একটা স্লাইড নিয়ে নিই। ওপরে আমি কি পেলাম, VT সমান V0 × 273 T/273, এইটা পেয়েছি। এবার দেখো এই যে উপরের পোর্শনটুকু 273 + T, এটাকে আমরা বলতে পারি যে ক্যাপিটাল T বলতে পারি। তাহলে দেখো V0/273 নিচে নিয়ে চলে আসলাম, ইন্টু পড়ে থাকলো T, VT সমান, ঠিক আছে। এবার এই যে এইটুকু পোর্শন, এটা একটা কনস্ট্যান্ট, তাই আমি এটাকে ধরতে পারি K, তাহলে K × T। এবার যখন কোনো কনস্ট্যান্ট থাকে তখন তাকে আমি তুলে দিয়ে আমি এইটা লিখতে পারি, যে তাহলে প্রপোর্শন দিয়ে দিতে পারি, তার মানে VT = T, বা আমি এখানে এরকম লিখতে পারি যে দেখো, তাহলে এটা লিখতে পারি যে V = T। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। মানে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে যখন চাপ স্থির থাকছে তখন তার গ্যাসের ভলিউম বা আয়তন টেম্পারেচার বা উষ্ণতার সাথে কিন্তু সরল সমানুপাতে থাকছে। তাহলে যদি টেম্পারেচার বাড়ানো যায় তাহলে তার ভলিউমও বাড়বে। তো একটা চার্লসের সূত্র সম্পর্কিত একটা ঘটনা ঘটতে পারে, সেটা বলে দিই একটু, যে একটা লোক সাইকেল নিয়ে
হঠাৎ সাইকেল নিয়ে বেরিয়ে গেল এবং তারপর কিছুক্ষণ যাওয়ার পর তার সাইকেলের যে টিউবটা ছিল সেটা মানে ফেটে গেল। কি হচ্ছে? তো এখানে কিন্তু চার্লসের সূত্রটি অ্যাপ্লিকেবল। দেখো, যখন সাইকেলটি নিয়ে বেরিয়ে গেলেন একটি লোক এবং যখন ওই সাইকেলের টিউবটা রাস্তার সংস্পর্শে থাকছে এবং ঘর্ষণজনিত কারণে কিন্তু উষ্ণতা বেড়ে যায়। এবার উষ্ণতা বা টেম্পারেচার যখন বাড়ছে তার আয়তনও বেড়ে যাচ্ছে বা ভলিউমও বেড়ে যাচ্ছে, ফলে গ্যাসের অণুগুলি আয়তন বেড়ে যাওয়ার ফলে কিন্তু টিউবটা ফেটে যাচ্ছে। বোঝা গেল? আর বয়েলের সূত্রের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে যে এখানে যে বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা তো দেখলাম যে যদি প্রেশার বাড়ানো যায় তার আয়তন বেড়ে যায়, তাহলে যখন বেলুন ফোলানো হয় তখন কি বয়েলের সূত্রটা প্রযোজ্য হচ্ছে নাকি এটা লঙ্ঘন করছে? দেখো, যখন বেলুন ফোলানো হচ্ছে তখন কিন্তু প্রেশার বাড়ছে, সাথে তার ভলিউমও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? প্রেশার বাড়ছে, সাথে তার ভলিউমও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে কি করে এখানে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে? কেন বয়েলের সূত্রটাকে মেনে চলছে না? কারণ সেখানে আমরা বয়েলের সূত্র পড়ার সময় দেখেছি যে বলেছে যে নির্দিষ্ট ভর, গ্যাসের একটা নির্দিষ্ট ভর থাকতে হবে, কিন্তু ওই যে বেলুনে যখন মানে হাওয়া ভরা হয় তখন কিন্তু কোনো নির্দিষ্ট ভর থাকছে না গ্যাসের, তাই কিন্তু সে বয়েলের সূত্র মেনে চলছে না। বেশ, তো এই টাইপের কোশ্চেনগুলো দেয় এক্সামে, খুব ভালো করে এগুলো তোমরা রেডি করবে। এরপরে চলে আসি যে চার্লসের সূত্রের লেখচিত্র কেমন হয়ে থাকে। প্রথমেই দেখো যে চার্লসের সূত্রে রয়েছে ভি ভার্সেস স্মল টি যে গ্রাফটা রয়েছে, এটা দেখো এখানে কি বলছে যে এটা একটা সরল রেখা হয় এই লেখচিত্রটা, এবং একে যদি পিছনের দিকে যখন বাড়ানো হয়েছে, দেখো এই দিকে পিছনের দিকে যখন বাড়ানো হয়েছে তখন কিন্তু সেটা কি করছে যে -273°C এই উষ্ণতায় কিন্তু ছেদ করছে, এবং এই উষ্ণতাকে কি বলে জানো? এই উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা, কারণ এই উষ্ণতায় গিয়ে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়। এই উষ্ণতায় গিয়ে গ্যাসের আয়তন বা ভলিউম সেটা হয়ে যাচ্ছে 0। বোঝা গেল? এই উষ্ণতায় গ্যাসের আয়তন হয়ে যায় 0, তাই একে পরম শূন্য উষ্ণতা বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেক্সট পেজে রয়েছে এটা, তবু এখানে বলে দিলাম আমি। সেকেন্ড গ্রাফটা ভি ভার্সেস ক্যাপিটাল টি, এই গ্রাফটা কি বলছে দেখো, এটাও একটা সরল রেখা হচ্ছে। তো এখানে দেখো P1 প্রথম প্রেশার বা প্রাথমিক প্রেশার, P2 হচ্ছে অন্তিম প্রেশার, এবং এখানে কি হয় না P1 সবসময় P2 এর থেকে কিন্তু বড় হয়। বোঝা গেল? তো এই গ্রাফ দুটো তোমরা একটু দেখে নেবে। এরপরে নেক্সট রয়েছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেটা বললাম -273°C এই উষ্ণতাটাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, কারণ এই উষ্ণতাই হচ্ছে আয়তন, কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পাশে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের একটা ছবি দেওয়া আছে, দেখে নেবে তোমরা। তো সেলসিয়াস স্কেল আর যে রয়েছে কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক বলে দিলাম যে T°C যদি হয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে 273 প্লাস T কেলভিন। বোঝা গেল? এটা এদের মধ্যে সম্পর্ক। নেক্সট এবং আজকের লাস্ট টপিক, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপ। দেখো, চার্লস বয়েলের সমন্বিত রূপ হচ্ছে এইটা, ভালোভাবে দেখবে। প্রথমেই বলছে যে বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি? পিভি সমান কে, এটা পেয়েছি, তাই তো? বা বলা যেতে পারে ভি প্রপোর্শনাল টু 1/p পেয়েছি। 1 নম্বর সমীকরণ এটা। কোথা থেকে? বয়েলের সূত্র বা বয়েলস ল থেকে পেয়েছি। ঠিক আছে, এরপরে দেখো
চার্লসের সূত্র থেকে কি পেয়েছি? ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এটা কার থেকে পেয়েছি? চার্লস। চার্লসের সূত্র থেকে পেয়েছি। এবার এই দুটোকে, এই 1 এবং 2 নম্বর সমীকরণকে আমরা যদি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যুক্ত করে দিই, তাই তো? যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি হবে? এই দুটো সমীকরণ থেকে কি পাবো? দেখো, তাহলে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে বলতে পারি, এটা নেক্সট স্লাইড নিই। যৌগিক ভেদ করে পাচ্ছি, যৌগিক ভেদ করে কি পাচ্ছি দেখো। প্রথমে পেয়েছিলাম যে ভি প্রপোর্শনাল 1/p, তারপরে ভি প্রপোর্শনাল টি। তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, ভি প্রপোর্শনাল 1/p কখন? এখানে কিন্তু কি বলতো, টেম্পারেচার ও এম গ্যাসের ভর, এই দুটো কিন্তু কনস্ট্যান্ট থাকছে। আর এখানে কে? গ্যাসের ভর ও প্রেসার, এই দুটো কনস্ট্যান্ট থাকছে। ব্র্যাকেটে লিখে দেবে অবশ্যই। দেখো, যৌগিক ভেদের নিয়ম অনুসারে তাহলে আমরা পেলাম বা লিখতে পারি ভি প্রপোর্শনাল টি/পি, এটা লিখতে পারি। তাহলে প্রপোর্শনাল যদি উঠে যায়, এখান থেকে আমি পাবো কে ইন্টু টি/পি। এবার দেখো এখান থেকে, তাহলে পিভি বাই টি সমান কে, এটা লিখতে পারি। এইটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার দেখো, এবার মনে করো প্রথমে ছিল প্রেসার, ছিল প্রথমে গ্যাসের আয়তন, প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1 এবং টেম্পারেচার ছিল T1। সেকেন্ডটাই হয়েছে প্রেসার হয়েছে P2, ভলিউম হয়েছে V2 এবং টেম্পারেচার হয়েছে T2। তাহলে আমি লিখতে পারি প্রথমটার ক্ষেত্রে, দেখো তো, P1 V1 চার্লসের সূত্র, মানে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপ অনুসারে P1 V1/T1 ইকুয়ালস টু কে, আর এখানে P2 V2/T2 সমান কে। এটা লিখতে পারি তো? অবশ্যই লিখতে পারি। দেখো, এবার তাহলে ওই দুটোকে সমন্বিত করে আমি এটাও লিখতে পারি যে P1 V1/T1 সমান P2 V2/T2। এটা একটু তোমরা বক্স করে নেবে, এবং এখান থেকে কিন্তু নানান রকম নিউমেরিক্যালস দিয়ে থাকে। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তো আজকের ক্লাস এটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমি বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের থিওরি ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমি নিউমেরিক্যালস প্রবলেমের ওপর একটা ক্লাস রাখবো। আজকের ভিডিও এইটুকুই।